মানবজাতির অস্তিত্ব রক্ষায় এক বিশেষ শ্রেণীর যোদ্ধার সৃষ্টি হয়েছিল যারা উইচার নামে পরিচিত ছিল। প্রায় 1000 বছর আগে তাদের জন্ম, যাদের একমাত্র উদ্দেশ্য ছিল প্রকৃতির সবচেয়ে ভয়ঙ্কর দানবদের মোকাবিলা করা। গেরাল্ট অফ রিভিয়া তেমনই একজন উইচার, গতি, ক্ষিপ্রতা এবং চরম শক্তির এক জীবন্ত প্রতিমূর্তি। যদিও তাদের কিছু জাদুকরী ক্ষমতা রয়েছে, কিন্তু তাদের আসল শক্তি নিহিত তাদের মারাত্মক লড়াইয়ের দক্ষতা এবং অদম্য মনোবলে। এই উইচাররা একা একটা গোটা সেনাবাহিনীর সমান। গেরাল্টের তলোয়ারের আঘাতে শত শত দুষ্ট মানুষ, কুচক্রী জাদুকর, প্রভাবশালী জাদুকরী এবং ভয়ঙ্কর দানব বারবার পরাজিত হয়েছে। কিন্তু এখন তার সামনে অপেক্ষা করছে এক আরও ভয়ানক ও শক্তিশালী প্রতিপক্ষ। তার নিয়তির পথ এক নতুন ও ভয়ঙ্কর মোড় নিয়েছে। তার প্রিয়জনরা ছড়িয়ে ছিটিয়ে আছে, আর তাদের সবার উপর আসন্ন বিপদের ছায়া আরও গাঢ় হয়েছে। এখন গেরাল্টকে শুধু শক্তিশালী শত্রুরই নয়, বরং ইতিহাসের গভীরতম রহস্যের মুখোমুখি হতে হবে। সে কি পারবে তার সবথেকে মূল্যবান সম্পর্কগুলোকে এই ধ্বংসাত্মক পরিস্থিতি থেকে রক্ষা করতে? আপনারা যদি উইচারের এই অবিশ্বাস্য এবং কঠিন অ্যাডভেঞ্চার দেখতে আগ্রহী হন, তাহলে ভিডিওটিতে লাইক দিয়ে দিন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে বসে পড়ুন। শুরুতে গেরাল্ট তার সঙ্গীদের বলছে যে আগে আমরা শুধু জানতাম সিরি বিপদে আছে, কিন্তু এখন আমরা জানি বিপদটা কি। আমাদের যে কোনো মূল্যে তার কাছে পৌঁছাতেই হবে, কিন্তু আমাদের পথে একটি জলাভূমি রয়েছে যা পার হওয়া খুব কঠিন হবে। ঠিক তখনই মিলভা তাকে কিছু বলার জন্য বলে, আমি গর্ভবতী। এটা সেই উৎসবের সময়কার ফল। আমি ভাবিনি এমন কিছু হবে, কিন্তু হয়ে গেল। এর জবাবে এমিয়েল বলে যে তার বিশ্রাম আর খাদ্যের প্রয়োজন হবে, তাই তারা ধীরে ধীরে যাত্রা করবে। এরপর তারা সামনে এগোতে থাকলে তাদের যাত্রা খুব বিপজ্জনক এক অ্যাসিড জলাভূমির মধ্যে দিয়ে যায়, যা তাদের পার হতেই হবে। গেরাল্ট তার সঙ্গীদের নিয়ে জলাভূমি পার হতে শুরু করে, আর চারপাশে এক অদ্ভুত অস্থিরতা, যেন পুরো জলাভূমিটাই জীবন্ত। কিছু দূর হাঁটার পর পিছন থেকে বামনরা হঠাৎ নিখোঁজ হতে শুরু করে। যখন গেরাল্ট আর বাকিরা তাদের খুঁজতে ফিরে আসে, তখন কোনো চিহ্ন খুঁজে পায় না। গেরাল্ট একটা মহিলার কণ্ঠস্বর শুনতে পাচ্ছে। Is everyone seeing this? Swamp is alive. তখন কাহির বলে, আমি সামনে গিয়ে দেখছি। কিন্তু সে সেখানে যেতেই মহিলাটি কাহিরকেও ভেতরে টেনে নেয়, আর পেছন থেকে জাস্কিয়ারও নিখোঁজ হয়ে যায়। গেরাল্ট বলে, আমাদের সাথে কেন খেলছ? স্পষ্ট করে বলো, তুমি কি চাও? তখন সেই কণ্ঠস্বর আবার আসে এবং গেরাল্টকে পথ দেখাতে শুরু করে, বলে, আমার কাছে এসো। গেরাল্ট সেই কণ্ঠস্বর অনুসরণ করে তার দিকে এগোতে শুরু করে। কিছু দূর হাঁটার পর গেরাল্ট পানির ওপারে সিরি ও ইয়েনেফারকে দেখতে পায়। সিরি বলে, আমি মরে যাচ্ছি। আর এখানে গেরাল্ট তাদের দুজনকে দেখে পাগলের মতো তাঁদের দিকে দৌড়াতে শুরু করে। কিন্তু ঠিক তখনই মিলভা এসে তাকে থামিয়ে দেয়, বলে, ওখানে কেউ নেই, এটা সবই তোমার বিভ্রাম ছিল। ঠিক তখনই গেরাল্ট তার সঙ্গীদের কণ্ঠস্বর শুনতে শুরু করে, আর সে তাদের দিকে যেতেই কেউ মিলভা ও এমিয়েলকেও পেছন থেকে টেনে নিয়ে যায়। গেরাল্ট বলে, খেলা বন্ধ করো, আমি এখানে, বাইরে এসো। ঠিক তখনই গাছের ওপর দিয়ে দৌড়ে যাওয়া একটি শিশু গেরাল্টকে দেখে নিচে নেমে আসে। এরপর তার মাও পানি থেকে বেরিয়ে এসে বলে, তোমার বন্ধুরা তাদের নিজেদের ভয়ঙ্কর দুঃস্বপ্নে আছে। গেরাল্ট বলে, তোমরা দুজন মৃত, কিন্তু তোমাদের এখনও ধ্বংস করা যেতে পারে। গেরাল্ট যেই তাদের সাথে লড়তে চেষ্টা করে, তারা তাকে লতা এবং ঝোপের মধ্যে জড়িয়ে ফেলে, গেরাল্টকে পুরোপুরি অচল করে দেয়। গেরাল্ট বলে, তুমি একটা ধাঁধা জিজ্ঞাসা করো, যারা তোমার ধাঁধার উত্তর দিতে পারে তাদের তুমি যেতে দাও। এর ওপর সে একটা ধাঁধা দেয়, আমি যাকে ভালোবাসি তার ভার বহন করতে পারি না। আমি তাদের যত্ন করি, কিন্তু লালন করতে পারি না। তারা কেবল আমার নয়, তবে আমি তাদের জন্য মরতে বা হত্যা করতে পারি। বলো, আমি কে? আজ পর্যন্ত কেউ এই ধাঁধার সমাধান করতে পারেনি। তুমি এখানেই আমার সাথে থাকবে। আর এরপর সে গেরাল্টকে জড়িয়ে ধরে এবং তার সব উষ্ণতা শুষে নিতে শুরু করে। ঠিক তখনই তার হাত মুক্ত হওয়ার সাথে সাথে গেরাল্ট তার তলোয়ার তার মেয়ের বুকের ভেতর ঢুকিয়ে দেয়।
সে সঙ্গে সঙ্গে তার মেয়ের দিকে ছুটে যায়, কিন্তু গেরাল্ট তখনও বাধা এবং পানির মধ্যে ডুবে যাচ্ছে। কিন্তু সে একই দৃশ্যটি আবার দেখতে পায় যা গেরাল্ট ইয়েনেফার ও সিরিকে দেখেছিল। আর ঠিক তখনই গেরাল্ট ধাঁধাটি বুঝতে পারে, আর সে বলে, উত্তর হল একজন বাবা। ধাঁধার সমাধান হওয়ার সাথে সাথেই তারা দুজন শেষ হয়ে যায়, আর এরপর গেরাল্ট এবং তার সঙ্গীরা মুক্ত হয়। গেরাল্ট তার সঙ্গীদের বলে তারা ছিল আত্মা, তাদের পরিবারের জন্য ঘুরে বেড়াচ্ছিল। আজ তারা মুক্তি পেয়েছে। এখন দ্রুত এই জায়গা থেকে বেরিয়ে এসো। আর সেখান থেকে বেরিয়ে আসার পর বামুনরা বলে, উইচার, আমাদের যাত্রা শুধু এইটুকুই ছিল। এখন আমাদের আলাদা হতে হবে। তোমার সাথে এটা একটা স্মরণীয় যাত্রা ছিল। আবার দেখা হবে বন্ধু। কিন্তু গেরাল্টকে এখনও তার নিয়তি অর্থাৎ সিরিকে খুঁজে বের করতে হবে। Sire, it's a pleasure. এদিকে আমরা দেখি যে সমস্ত জাদুকরীরা একটা গোপন জায়গায় জড়ো হচ্ছে, আর তারা সবাইকে এখানে ডেকেছে। ঠিক তখনই ইয়েনেফার এলফ রানী ফ্রান্সিসকাকে তার ব্লক থেকে বাইরে নিয়ে আসে। কিন্তু এভাবে এখানে নিয়ে আসায় সে খুশি ছিল না। কিন্তু তবুও তারা সবাই এক হয়েছে, কারণ তাদের সূত্র এক, ভিলগেফর্ডস। ইয়েনেফার বলে, আমাদের স্বীকার করা হচ্ছে। লোকেরা আমাদের ঘৃণা করে, কারণ ভিলগেফর্ডসের কাছে কেবল শক্তিই গুরুত্বপূর্ণ। যদি তাকে শেষ না করা হয় তবে আমাদের কোনো ভবিষ্যৎ থাকবে না। কিন্তু স্যাব্রিনা বলে যে ভিলগেফর্ডস সিন্ট্রার রাজকুমারী সিরির পেছনে লেগেছে, কারণ সিরির মধ্যে অপরিমেয় শক্তি রয়েছে। তখন ফ্রান্সিসকা বলে যে এলফদের একজন পূর্বপুরুষ ছিল, লারা ডরেন, যার মধ্যে প্রচুর শক্তি ছিল, কিন্তু সে একজন মানুষের প্রেমে পড়েছিল, আর মানুষ তাকে প্রতারণা করে মেরে ফেলেছিল। কিন্তু শত শত বছর পর লারা ডরেন এখন ফিরে এসেছে সিরির রূপে, কারণ সিরি তার বংশধর। এই কারণে তার মধ্যে এত শক্তি। এই কারণেই এখন সবাই সিরিকে চায় তাদের নিজেদের উদ্দেশ্য পূরণ করার জন্য। এই কারণে আমাদের সিরিকে ভিলগেফর্ডসের হাত থেকে বাঁচাতে হবে। সে তার জাদুকরী সেনাবাহিনী তৈরি করছে, যার জন্য তার সিরিকে প্রয়োজন। Through generations, we've waited for the power to reappear through her bloodline. Ciri is her descendant. I will help you, Yennefer. আর এরপর এখানে আমরা নীলফগার্ড রাজ্যের সম্রাট এমহিরকে দেখি, যে সিরির বাবা। আর সে তার লোকটিকে বলে, যাও, যে কোনো মূল্যে সিরিকে খুঁজে বের করো এবং তাকে আমার কাছে নিয়ে এসো। গোটা মহাদেশ দখল করার জন্য আমার সিরিকে প্রয়োজন। সিরি ছাড়া ভবিষ্যৎবাণী কাজ করবে না। আর এরপর সকালে আমরা একজন বয়স্ক উইচারকে দেখি, যার নাম লিও বনহার্ট। আর সে খুব নৃশংসভাবে অন্য একজন উইচারকে মারছে। আর সে এ পর্যন্ত অনেক উইচারকে মেরে ফেলেছে। বয়স্ক হওয়া সত্ত্বেও সে একা একটা সেনাবাহিনীর সমান। লিও এই উইচারকেও পালানোর সুযোগ দেয় না, সে তাকে পিটিয়ে মেরে ফেলে। ঠিক তখনই এমহিরের সেই লোকটি এসে লিওকে বলে, সম্রাট তোমার জন্য একটা বিশেষ কাজ পাঠিয়েছেন। তোমাকে সোনালি চুলের এক মেয়েকে খুঁজে বের করতে হবে, যার নাম সিরি, আর তাকে ফিরিয়ে আনতে হবে। এখন সে এক চোরের দলের সাথে আছে। তাদের সবাইকে মেরে সিরিকে সম্রাটের সামনে হাজির করো। Tell me everything. Addendum written after the conjunction by someone named Avalon. এখানে আমরা দেখি যে স্ত্রের নামের এক জাদুকর অবশেষে জানতে পারে যে ভিলগেফর্ডস সিরির পেছনে লেগেছে, কারণ সিরির শিরায় এল্ডার ব্লাড রয়েছে, যার মধ্যে সময় ও স্থান পরিবর্তনের ক্ষমতা আছে, এখানে এবং অন্যান্য জগতেও। ইয়েনেফার জিজ্ঞাসা করলে স্ত্রেদ ব্যাখ্যা করে যে ভিলগেফর্ডস সিরির জীবনী শক্তি চুরি করে নিজের মধ্যে শোষণ করে নিতে চায়, যাতে সে নিজেই সিরির ক্ষমতা অর্জন করতে পারে। ঠিক তখনই ইয়েনেফারের কণ্ঠে শোনা যায়, খুব ভালো, আমার যা জানার ছিল তুমি তা জানতে পেরেছ। কারণ সেটা ইয়েনেফারের রূপে ভিলগেফর্ডস ছিল, যে স্ত্রীদকে এইসব জানার জন্য একটা বিভ্রমে ফাঁদে ফেলেছিল, যেখানে স্ত্রীদ আসলে ভিলগেফর্ডসে বন্দী ছিল। আর ভিলগেফর্ডস ফিঙ্গিলা সম্পর্কেও জানতে পারে, যে ইয়েনেফার তাকে গুপ্তচর বৃত্তি করার জন্য এখানে পাঠিয়েছিল। সে তাদের দুজনকেই এখানে বন্দী করে রাখে। এদিকে আমরা আসল ইয়েনেফারকে দেখি, যে আসন্ন যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে, আর সাহায্যের জন্য সে গুরু ভেসেমির ও তার পুরনো উইচার সঙ্গীদেরও এখানে ডেকেছে। ইয়েনেফার তাদের পুরো পরিস্থিতি ব্যাখ্যা করে এবং বলে, আপনাদের সাহায্যের খুবই প্রয়োজন, কারণ প্রত্যেক উইচারই এত শক্তিশালী যে সে নিজেই এক একটা সেনাবাহিনী, আর আমাদের মতো তাদেরও কিছু জাদুকরী ক্ষমতা রয়েছে। আমি আশা করি আপনারা আমাদের অবশ্যই সাহায্য করবেন। ভেসেমির ও অন্যান্য উইচাররা বলে,
আমাদের গেরল্ট এবং সিরির জন্য আমরা অবশ্যই তোমাদের সমর্থন করব। এদিকে আমরা লিও বোনহার্টকে দেখে যে সিরির সন্ধানে সিরি যাদের মেরেছিল তাদের লাশের কাছে এসে পৌঁছায়, আর লিও তাদের দেখে সঙ্গে সঙ্গে বুঝতে পারে যে সিরি কিভাবে তাদের মেরেছে। Someone is very well trained. আর এখানে আমরা দেখি যে ভিলগেফর্ডস ফ্রিঙ্গিলাকে এতটাই অপমান করে যে ফ্রিঙ্গিলা না চাইতেও তাকে ইয়েনেফারের অবস্থান এবং তার পুরো পরিকল্পনা বলে দেয়। আর সে জানতে পারার সাথে সাথেই ভিলগেফর্ডস তার বিশেষভাবে তৈরি করা পোর্টাল জাদুকরীদের আস্তানার ঠিক ওপরেই খুলে দেয়। কিন্তু সিনিয়র জাদুকরীদের শক্তি বাঁচানোর জন্য ইয়েনেফার প্রথমে নতুন শিক্ষানবিশ জাদুকরীদের দিয়ে দুর্গের চারপাশে একটি সুরক্ষার ঢাল তৈরি করায়। সেটা ভাঙার জন্য ভিলগেফোর্ডসকে তার ম্যাচদের শক্তি ব্যবহার করতে হয়, আর এরপর ভিলগেফোর্ডস লাগাতার আক্রমণ করতে থাকে, ঢাল ভাঙার চেষ্টা করে। এই শিক্ষানবিশরা যত বেশি সময় ধরে রাখবে, ভিলগেফোর্ডসের শক্তি তত বেশি ক্ষয় হবে, কারণ এই ছাত্রীরা তো তাকে সরাসরি লড়তে পারবে না। ইয়েনেফারে পরিকল্পনা কাজে আসে, আর এই ঢাল ভাঙতে ভিলগেফোর্ডসকে তার বেশ কয়েকজন ম্যাচ সৈন্য হারাতে হয়। তবে শেষ পর্যন্ত ভিলগেফোর্ডস ঢালটি ভেঙে দেয়। ইয়েনেফার বলে তাদের কাজ শেষ, তাদের ভিতরে নিয়ে যাও, আর বাকি সব জাদুকরীরা আজ তাদের ভবিষ্যতের জন্য লড়াই করবে, তাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত। আর ঠিক তখনই ভিলগেফোর্ডসের ম্যাচদের সেনাবাহিনীও পোর্টালের মাধ্যমে দুর্গের ভেতরে নামতে শুরু করে। কিন্তু এখানে উপস্থিত সব জাদুকরীরা তাদের সব শক্তি দিয়ে শত্রুদের সাথে লড়ে, কিন্তু পোর্টালের মাধ্যমে ভিলগেফোর্ডসের সৈন্যরা ভেতর থেকে ঢুকতে শুরু করেছে। কিন্তু ভেতরে ফ্রান্সেসকা তাদের থামায়। বাইরে আমরা স্যাব্রিনাকে দেখি, যে জাদুর পাশাপাশি তীরন্দাজিতেও দক্ষ। কিন্তু ভিলগেফোর্ডসের সেনাবাহিনী আসতেই থাকে, কারণ তারা তাদের সংখ্যার সুযোগ নিচ্ছে। কিন্তু নিচে ইয়েনেফারের সামনে ভিলগেফোর্ডসের কোনো সৈন্যই দাঁড়াতে পারছে না, আর অন্য জাদুকরীরাও তাদের ওপর ভারী পড়ছে। মার্গারিটা নতুন শিক্ষানবিশদের ভেতরে নিয়ে যাচ্ছে, আর তিসাইয়া তাদের সবাইকে বাইরে থামানোর কাজে ব্যস্ত, আর তার সাথে একজন বিচারও লড়ছে। কিন্তু ভিলগেফার্জের চাটুকার এসে মার্গারিটাকে মেরে ফেলে, আর ভিলগেফার্জ ওপর থেকে আরও সৈন্য পাঠাতে থাকে, যারা সরাসরি দুর্গের ভেতরে আসছে। কিন্তু ভেতরে ভেসেমিরা ও অন্যান্য বিচাররা তাদের সাথে লড়ছে, আর তাদের সাথে আছে কিছু জাদুকরীও, আর তাদের মধ্যে কিছুজন মারাও যাচ্ছে, কারণ ভিলগেফার্জের সেনাবাহিনী এখন তাদের ওপর ভারী পড়তে শুরু করেছে। কিন্তু বিচারদের সমর্থন থাকার কারণে এই জাদুকরীরা কিছুটা সাহায্য পাচ্ছে, আর ভেসেমির তাদের সাথে মিলে অনেক শত্রুকেও মেরে ফেলেছে। কিন্তু শত্রুরা তাদের পোর্টালের মাধ্যমে আক্রমণ করে আবার পালিয়ে যাচ্ছে। ইয়েনেফার তিসাইয়ার সাথে যোগাযোগ করে বলে, তারা যদি পোর্টালের মাধ্যমে এভাবে আক্রমণ করে পালিয়ে যেতে থাকে তাহলে আমরা জিততে পারব না, তোমাকে ভেতর থেকে ফটকটা খুলে দিতে হবে। আর বাইরে আমরা দেখি যে এই লড়াইয়ে ছোট বড় সব জাদুকরীরা তাদের ভবিষ্যতের জন্য লড়ছে। ঠিক তখনই ভিলগেফার্জ বলে, এবার দেখা করার সময়। আর এখানে দুর্গের ভেতরে ভিলগেফার্জের চাটুকার শিক্ষানবিশদের কাছে পৌঁছায়, কিন্তু একজন জাদুকরী সুরক্ষার ঢাল তৈরি করে। কিন্তু চাটুকার আরও শক্তিশালী, সে সেই জাদুকরীকেই নিয়ন্ত্রণ করে এবং তাকে নিজের গলা কাটতে বাধ্য করে। আর এখানে ভিলগেফোর্ডসও ইয়েনেফারের সামনে আসে, কিন্তু ইয়েনেফার তার চোখের সামনে থেকেই উধাও হয়ে যায়। আর এখানে ফ্রিঙ্গিলা সুযোগ পেয়ে ভিলগেফোর্ডসের লোকদের মেরে নিজেকে মুক্ত করে, আর এরপর সে ইসরেডকেও মুক্ত করে। ইসরেড বলে, ভিলগেফোর্ডস এক জাদুর মাধ্যমে সব প্রবেশপথের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে, কিন্তু আমি সেই জাদু ভাঙতে পারি, আর সেই জাদুর জন্য ভিলগেফোর্ডসকে আবার এই বইটার প্রয়োজন হবে। এই কারণে আমার চলে যাবার পর তুমি এই বইটাকে নষ্ট করে দিও। আর এরপর ইসরেড বইটি ব্যবহার করে ভিলগেফোর্ডসের জাদু ভাঙতে শুরু করে, কিন্তু ইসরেডকে নিজেকে মনোলিথের সাথে যুক্ত করতে হবে। আর এখানে ইয়েনেফার ভিলগেফোর্ডসকে অনুসরণ করে তার কাছে পৌঁছায়। ঠিক তখনই তিসাইয়া তার সামনে হাজির হয় এবং একটি শক্তিশালী আক্রমণ করে, কিন্তু এরপর পিছন থেকে সেই চাটকার তাকে আক্রমণ করে। আর ইয়েনেফার আসলে তিসাইয়ার ছদ্মবেশে ছিল। ভিলগেফোর্ডস বলে, তাহলে এটাই ছিল তোমাদের পরিকল্পনা, মায়া জাদু? ঠিক তখনই ফিলিপ্পা পেছন থেকে ভিলগেফোর্ডসকে ধরে ফেলে, কারণ সে চাটকারের বেশে ছিল। The fucker doesn't care if we all die, even his own. তিসাইয়া বলে, এইটাই ছিল আমাদের পরিকল্পনা, তোমার গোপন কথা জানার।
আর এরপর তিশাইয়া ইয়েনেফারকে বলে, যাও পানির নালাটা খুলে দাও। ফ্রিঙ্গিলা ফটকটা খুলে দিচ্ছে। আর এরপর তিশাইয়া জাদুর সাহায্যে ভিলগেফর্ডসের মনের ভেতরে উকি দিতে শুরু করে, তুমি সিরিকে নিয়ে কি করতে চাও? ঠিক তখনই তিশাইয়া সব দেখতে পায় যে ভিলগেফর্ডস সিরির সাথেও যুক্ত, আর সে সিরির সাথেও সেই একই কাজ করতে চলেছে যা তার অতীতের ছাত্রদের সাথে হয়েছিল। ঠিক তখনই ভিলগেফর্ডস তাদের ফাঁকি দিয়ে সেখান থেকে উধাও হয়ে যায়। আর এখানে শিক্ষানবিশরা চাটুকারকে থামানোর চেষ্টা করছে, কিন্তু ঠিক তখনই তিশাইয়া এখানে এসে পৌঁছায়, আর সে ভিলগেফর্ডসের রাগ তার উপর ঝেড়ে ফেলে, তাকে যন্ত্রণাদায়ক মৃত্যু দেয়। কিন্তু ঠিক তখনই ভিলগেফোর্ডস আসে এবং তার পোর্টালের মাধ্যমে সব শিক্ষানবিশদের টেনে নেয়। আর যখন ভিলগেফোর্ডসের শিকারী ইয়েনেফারকে মারতে চেষ্টা করে, তখন বিচাররা এসে পৌঁছায়, আর এই শিকারী নিজেই শিকার হয়ে যায়। কিন্তু এখানেই এই লড়াইয়ে আরও অনেক জাদুকরী এখনও মারা যাচ্ছে, আর ফ্রান্সিসকাও তার সঙ্গীদের বাঁচানোর জন্য যথাসাধ্য চেষ্টা করছে। কিন্তু ঠিক তখনই ভিলগেফোর্ডস তাদেরও পোর্টালের মাধ্যমে টেনে নেয়। কিন্তু এরপর ভেসিমির তার সামনে আসে, আর সে ভিলগেফোর্ডসের সাথে লড়তে শুরু করে। কিন্তু ভিলগেফোর্ডস লড়তে লড়তে বলে, বুড়ো, তোমার কি মনে হয় তুমি আমার বিরুদ্ধে জিততে পারবে? কিন্তু ভেসিমির তাকে বলে, আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ব। আর এরপর লড়তে লড়তে যেই সে সুযোগ পায়, ভেসিমির তার ছুরি তার ভেতরে ঢুকিয়ে দেয়, বলে, এটা আমার ছেলে গেরাল্টের জন্য। ঠিক তখনই ভিলগেফোর্ডস ভেসিমিরকে এফোর ওফোর করে দেয়, আর এরপর ইয়েনেফার আসার সাথে সাথেই সে তাকেও পোর্টালের ভেতরে ঠেলে দেয়। কিন্তু এখানে ইয়েনেফার পুরনো টাওয়ারে পানির নালা খোলার চেষ্টা করতে শুরু করে। আর এখানে আমরা দেখি যে ভিলগেফোর্ডস সব জাদুকরীদের একটা বন্ধ জায়গায় মুখোমুখি লড়াইয়ের জন্য জড়ো করেছে। আর এরপর সে তার মেজদের নিয়ে তাদের ওপর আগুনের বৃষ্টি শুরু করে। কিন্তু এই সব জাদুকরীরা একটা সুরক্ষার ঢাল দিয়ে সেটা থামানোর চেষ্টা করে, আর এতে ভিলগেফোর্ডসও তার সব শক্তি লাগিয়ে দেয়। আর ওপর থেকে ইয়েনেফার এটা দেখে তার সব শক্তি দিয়ে নালাটা খোলার চেষ্টা করে, কিন্তু এটা খুব কঠিন। কিন্তু নিচে জাদুকরীরা দুর্বল হতে শুরু করেছে। তাদের সমস্ত শক্তি ব্যবহার করার পর তাদের শরীর জবাব দিচ্ছে। এখন তারা সবাই মৃত্যুর খুব কাছাকাছি। কিন্তু ইয়েনেফার নালাটি ঘুরিয়ে দেয়, কিন্তু নিচে তাদের ঢাল ভাঙার মুখে। কিন্তু যেই পানি আসে, ইয়েনেফার ভিলগেফোর্ডস ও তার সৈন্যদের ওপর এত জোরে আক্রমণ করে যে তারা সবাই ছত্রভঙ্গ হয়ে যায়। তবুও ভিলগেফোর্ডস তার অবশিষ্ট শক্তি দিয়ে ইয়েনেফারকে আক্রমণ করে, কিন্তু সে তাকে থামিয়ে দেয়। ঠিক তখনই ইস্ত্রেদ ভিলগেফোর্ডসের জাদু ভাঙতে সফল হয়, আর পোর্টালগুলো খুলে যেতেই সব জাদুকরীরা উধাও হয়ে চারদিক থেকে ভিলগেফোর্ডস ও তার লোকদের ওপর আক্রমণ করে। এখন তাদের শক্তি ফিরে এসেছে, আর তারা সবাই এখন ভিলগেফোর্ডসের লোকদের বেছে বেছে খুব নৃশংসভাবে মারতে শুরু করে। ভিলগেফোর্ডসের সব লোক মারা যায়। এখন ভিলগেফোর্ডস একা, কিন্তু তাদের সবাইকে দেখে সে সেখান থেকে পালিয়ে যায়। ঠিক তখনই ফ্রিঙ্গিলা ইস্ত্রেদকেও তার কাছে নিয়ে আসে, কারণ ফটক ভাঙতে গিয়ে সে নিজের জীবন দিয়েছে। মরার আগে সে বলেছিল, সিরিকে খুঁজে বের করো। এদিকে আমরা সিরিকে দেখি যে আজ তার চোর দলটির সাথে অন্য একটা চুরি করতে বেরিয়েছে। একটা শিশুকে অপহরণ করতে গিয়ে সৈন্যরা তাদের ধরে ফেলে। তারা সবাই সেই সৈন্যদের সাথে লড়তে চেষ্টা করে, কিন্তু সৈন্যরা তাদের উপর ভারী পড়ছে। ঠিক তখনই সেই শিশুটি সিরিকে বলে, আমাকে ছেড়ে দাও, তুমি তাদের মতো নও। তারা সবাই রাস্তারই দূর। কিন্তু সিরি তার সঙ্গীদের বিপদে দেখে লড়াইয়ে যোগ দেয়, আর সে একা তার গতি ও দক্ষতা দিয়ে এই সৈন্যদের মেরে ফেলে। দিকে আমরা লিও বোনহার্টকে দেখি, আর সেই কিছু লোককে সিরিও তার দলের কথা বলতে শুনে তাদের কাছে তাদের অবস্থান জিজ্ঞাসা করতে শুরু করে। কিন্তু এই লোকেরা তাকে হালকাভাবে নেয় আর বলে, দূর হও বুড়ো, তোমার কি মনে হয় আমরা তোমাকে বলবো? লিও তাদের কাছ থেকে তথ্য বের করার জন্য তাদের সবাইকে মেরে ফেলে। এদিকে পোর্টাল খুলতেই ইয়েনেফার নেলফগার্ডের প্রাসাদে প্রবেশ করে এবং সৈন্যদের মারতে শুরু করে। জিজ্ঞাসা করে, আমার মেয়ে সিরি কোথায়? ভেতরে এসে সে দেখে যে সিরি এখানে নেই, এটা নকল সিরি। এদিকে আসল সিরি তার দলের সাথে আছে। আর ঠিক তখনই একজন তথ্যদাতা তাদের কাছে এসে জানায় যে কোনো এক জায়গার নবাব কিভাবে তাদের সবাইকে চামড়া তুলে তার ভেতরে খড় ভরে রাখবে। কিন্তু আসল বিপদ হল লিও বোনহার্ট নামের একজন উইচার তোমাদের সবাইকে খুঁজছে,
আর সে এ পর্যন্ত যত লোককে মেরেছে তা একটা কবরস্থান ভরে দিতে পারে। তবে তোমাদের জন্য ভালো খবর হলো নিলফগার্ডের সম্রাট এমহের এখন খুব খুশি, কারণ তিনি সিন্ট্রার রাজকুমারী সিরিকে বিয়ে করতে চলেছেন। সিরি বলে এটা অসম্ভব, তারা এমনটা করতে পারে না। আর এখন সিরি জানতে পারে যে তার সব সঙ্গী টাকার জন্য সম্রাট এমহিরের হয়ে কাজ করে। তথ্যদাতা চলে যেতেই সিরি রাগে সেখান থেকে চলে যেতে শুরু করে, কারণ নিলফগার্ডই ছিল যারা সিরিকে পাওয়ার জন্য তার পুরো রাজ্য আক্রমণ করেছিল আর তার পুরো পরিবারকেও শেষ করে দিয়েছিল। আর তার জন্যই সিরি জায়গা থেকে জায়গায় ঘুরে বেড়াচ্ছে। আর এখানে আমরা দেখি যে ইয়েনেফার একটি পোর্টালের মাধ্যমে গেরাল্টের কাছে আসে। অনেকদিন পর একে অপরের সাথে দেখা করে তারা শান্তি অনুভব করে। ইয়েনেফার গেরাল্টকে বলে, সিরি নিলফগার্ডে নেই, ওখানে একটা নকল সিরি আছে। সিরি আমাদের কাছেও নেই, আর তারা আমাদের চেয়ে দ্রুত সিরিকে খুঁজছে। আমাদের তাদের আগে আমাদের সিরিকে খুঁজে বের করতে হবে। আমাদের মেয়ে সিরিকে খুঁজে বের করো এবং তাকে ফিরিয়ে আনো। আমাদের গল্প এখনও শেষ হয়নি। আর এরপর তারা দুজনেই একে অপরের কাছ থেকে বিদায় নেয় এবং সিরিকে খুঁজে বের করার জন্য তাদের আলাদা পথে রওনা হয়। কিন্তু এখানে সিরি সেই তথ্যদাতার পিছু নেয় এবং তাকে ধরে ফেলে। আর যখন সে তাকে পিটিয়ে সত্যিটা বের করে, তখন সে প্রকাশ করে, তোমার বন্ধুরা লিও বনহার্টের জালে ফেসে গেছে। সে তোমাকে পাওয়ার জন্য তাদের সবাইকে মেরে কষ্ট দিয়ে দেবে। তার কাছ থেকে কেউ কখনো পালাতে পারেনি। ঠিক তখনই সিরি খুব দ্রুত তার সঙ্গীদের বাঁচানোর জন্য তাদের দিকে এগোতে শুরু করে। Find a way across. Milva knew these routes best. She'd be better off if she were here. Hey, I know them pretty well myself. Back গেরাল্ট তার সঙ্গীদের নিয়ে সিরির সন্ধানে এক নদীর কাছে আসে, আর এখানে তারা একটা নৌকা খুঁজে পায়, যার সাহায্যে তারা নদী পার হতে শুরু করে। একটু সামনে এগোতেই নিলফগার্ডের সৈন্যরা তীর দিয়ে তাদের আক্রমণ করতে শুরু করে। গেরাল্ট বলে, তাড়াতাড়ি দাঁড় টানো এবং এখান থেকে বের হও। নিলফগার্ডিয়ানরা একটা কামানের মতো তীর দিয়ে তাদের আক্রমণ করতে উদ্যত হয়। ঠিক তখনই মিলভা তাদের ওপর আক্রমণ করে, আর তারা তাদের নিজেদের বিস্ফোরণে মারা যায়। এরপর মিলভা সঙ্গে সঙ্গে নদীতে ঝাঁপিয়ে পড়ে নৌকায় তার সঙ্গীদের কাছে আসে। যদিও এতে এমিয়েলের বুকে একটা তীর লাগে, কিন্তু এমিয়েলের কিছুই হয় না, কারণ সে মানুষ নয়, সে একজন ভ্যাম্পায়ার। আর তাই তারা তাদের যাত্রা চালিয়ে যায়। আর কিছুদূর যাবার পর তারা একটা সেতু দেখতে পায়, কিন্তু এর ওপর উত্তরের সেনাবাহিনী মোতায়েন করা আছে, আর তারা তাদের দেখা মাত্রই তাদের ওপর তীর বর্ষণ শুরু করে। এই কারণে তাদের এখানেই নামতে হয়, কারণ তারা আরও সামনে গেলে সমুদ্রে পৌঁছে যাবে। ঠিক তখনই মিলভার গর্ভপাত হয়, কিন্তু ঠিক এই মুহূর্তে নিলফগার্ডের সেনাবাহিনীও সেতুতে আক্রমণ করে। What rank did you hold in the Nilfgaardian army? I was an officer. You're willing to kill the very thing you once were. গেরাল্ট বলে, যদি নিলফগার্ডের সেনাবাহিনী সেতু দখল করে নেয়, তবে তারা সব জায়গায় ছড়িয়ে পড়বে, আর তখন আমরা এখান থেকে বের হতে পারব না। কাহির বলে, তাহলে আমাদের উত্তরের সেনাবাহিনীর পক্ষ নিতে হবে। আর এরপর তারা এমিয়েলকে মিলভার সাথে রেখে সেতুতে ওঠে, কিন্তু নিলফগার্ডিয়ানদের ভয়ে উত্তরের সেনাবাহিনী পিছু হটছে। ঠিক তখনই গেরাল্ট তাদের সবার মধ্যে সাহস সঞ্চার করে এবং বলে, যদি কেউ এখান থেকে পালায়, আমি তাদের মাথা কেটে ফেলব। তোমাদের কর্তব্যের পাশে দাঁড়াও, না হলে তোমাদের রানী হারবেন। আর এরপর গেরাল্ট বলে, চলো আক্রমণ করো আর নিজেদের জায়গা ধরে রাখো। গেরাল্ট ও কাহিরের নেতৃত্বে উত্তরের সেনাবাহিনীও সাহস ফিরে পায়, আর তারা সবাই গেরাল্ট ও কাহিরের সাথে নিলফগার্ডের সেনাবাহিনীর ওপর ঝাঁপিয়ে পড়ে। আর শীঘ্রই উত্তরের সেনাবাহিনী তাদের পিছু হটিয়ে নিলফগার্ডের সেনাবাহিনীকে পরাজিত করে সেতু থেকে তাড়িয়ে দেয়। কিন্তু ঠিক তখনই আরও নিলফগার্ডের সৈন্য আসে, যারা সংখ্যায় অনেক বেশি। গেরাল্ট বলে, পিছু হটো এবং সেতু ধরে রাখো। আবার দুটি সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হলে রক্তক্ষয়ী যুদ্ধ আবার শুরু হয়। আর এর মাঝে বামনটি তাদের নিচ দিয়ে গিয়ে কাঠের একটা বান্ডেল খুলে দেয়, আর বিশাল কাঠগুলো নিচে চাপা পড়ে নিলফগার্ডের সেনাবাহিনীর একটা বড় অংশ পিষে মারা যায়। আর ঠিক তখনই উত্তরপন্থীরা পেছন থেকে তাদের উপর তীর বর্ষণ শুরু করে, যার ফলে নিলফগার্ডের সেনাবাহিনী পিছু হটতে শুরু করে। আর শত্রুদের পালাতে দেখে উত্তরের সেনাবাহিনী আরও বেশি প্রভাবশালী হয়ে ওঠে।
ঠিক তখনই নিলফগার্ডের পক্ষ থেকে একটা দানব তাদের দিকে আক্রমণ করতে করতে আসতে শুরু করে। কোনো সৈন্যই সে যতই মহান হোক না কেন এর সামনে দাঁড়াতে পারে না। কিন্তু গেরাল্ট তো এখানে আছেই, তাই না? এই দানবদের শেষ করাই তার কাজ। গেরাল্ট এই দানবটির সাথে লড়তে শুরু করে। দানবটি গেরাল্টের গতির সাথে পাল্লা দিতে পারে না, আর গেরাল্ট তার দ্রুত তলোয়ার দিয়ে দানবটির বুক চিরে দেয়। কিন্তু দানবটির জন্য এটা একটা আঁচড়ের চেয়ে বেশি কিছু নয়। আর এরপর দানবটি রেগে গিয়ে গেরাল্টকে এত জোরে আক্রমণ করে যে সে সেতুর ওপর দিয়ে উড়ে যায়। কিন্তু যখন এই দানবটি তার বড় অস্ত্র দিয়ে কাহিরকে আক্রমণ করে, তখন গেরাল্ট ফিরে এসে তার অস্ত্রটার ধরে সেটা ঘুরিয়ে দানবটিকে সেটায় আঘাত করে, আর এর সাথেই সেই দানবটিকে মেরে ফেলে। ঠিক তখনই উত্তরের রানীও এখানে এসে পৌঁছান। একজন উইচার আর কাহির মিলে একটি হারাবাজিকে জয়ে পরিণত করেছে। গ্যারাল্ট বলে, চলো মিলবার কাছে যাই, এখন এখান থেকে বের হওয়া যাক। আর এখানে আমরা দেখি যে সিরির সঙ্গীরা লিও বোনহার্টের কাছে আসে, কারণ যদি তুমি শিকার হও তবে শিকারীকে শিকার করো। আর তারা লিওর কাছে এসে বলে, বাইরে এসো বুড়ো। লিও বাইরে এসে বলে, যদি তোমাদের মারি তবে পুরস্কার পাবো, কিন্তু যদি তোমাদের জীবিত ধরি তবে আরও বড় পুরস্কার পাবো। তাহলে তোমরা কি চাও? সিরি কোথায়? সেই একমাত্র যে লড়তে জানে। তোমরা যখন এসে গেছো তখন তোমাদের মৃত্যু নিশ্চিতভাবেই তাকেও নিয়ে আসবে। এখন আসো আমার সাথে লড়ো ইঁদুরেরা। লিও একজন উইচার, আর তারা সবাই মিলে তাকে ছুঁতেও পারে না। লিও তাদের চেয়ে অনেক দ্রুত, আর সে তাদের ওপর কোনো দয়া দেখায় না এবং খুব নৃশংসভাবে মারতে শুরু করে। তারা এক এক করে মারা পড়ছে। মিসেল রাগে আক্রমণ করে, কিন্তু কোনো লাভ হয় না। আর লিও গিজেলহারের পেট পুরোপুরি চিরে ফেলে। আর যখন তার প্রেমিকা ইস্কা তার দিকে হামাগুড়ি দিয়ে যায়, লিও কেবল তার গলা কেটে দেয়। আর এরপর সে কেইলির কাছে এসে বলে, শোনো ছেলে, সিরি কোথায়? আমাকে বলো। কেইলি যেই তার ওপর একটা বিস্ফোরক পাথর ছুঁড়ে মারে, লিও সেই পাথরটা তার পেটের ভেতরে ঢুকিয়ে দেয়। আর এরপর সে মিসেলকে বলে, তুমি মরতে চলেছ, আমাকে বলো সিরি কোথায়? ঠিক তখনই সিরিও এসে পৌঁছায়। লিও বলে, এবার মজা শুরু হবে। সিরি তার সঙ্গীদের লাশ দেখে রাগে লিওকে আক্রমণ করে, আর সে খুব দ্রুত লিওকে আক্রমণ করতে শুরু করে। লিও বলে, তোমার বন্ধুরা যদি এইভাবে লড়ত তবে তারা এখনও বেঁচে থাকত, কিন্তু সিরি রক্ত পিপাসু। লিও বলে, তুমি কে? মৃত্যু তোমার সামনে, কিন্তু তোমার চোখে কোনো ভয় নেই। সিরি ঠিক উইচারের মতোই লড়ছে, কিন্তু শীঘ্রই লিও তার ওপর ভারী পড়ে এবং দ্রুত তাকে পরাজিত করে। আর এরপর সে বলে, তোমার মধ্যে দক্ষতা আছে, কিন্তু তোমার শক্তির অভাব। আর এরপর সে সিরিকে বেঁধে ফেলে এবং তার চোখের সামনেই মিসেল এবং বাকি সবার মাথা কেটে দেয়। আর এর সাথেই অনেক প্রশ্ন নিয়ে দ্য উইচার সিজন 4 এখানেই শেষ হচ্ছে। এরপর কি ঘটবে সেগুলো আমরা সিজন 5-এ জানতে পারব। ভিডিওটিতে অবশ্যই লাইক করে দিবেন, আর কেমন লাগলো এই সিরিজটা তা আমাকে জানান। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখুন।